স্টোরিভার্স কলকাতা's অডিও প্রেজেন্টেশন উইকেন্ড স্টোরিজ। বাংলা ও বিশ্ব সাহিত্যের জানা অজানা গল্প নিয়ে আমাদের এই উইকেন্ড স্টোরিজ এবং আমাদের আজকের নিবেদন প্রেমেন্দ্র মিত্রের রচিত মাহুরী কুঠিতে এক রাত। আমরা এই গল্পটি পাঠ করছি পার্থ বণিকের সংকলন ভূত আছে ভূত নেই এই বইটা থেকে। প্রধান চরিত্রে ভুবেন, স্টেশন মাস্টার বেয়ারা রামদিন এবং বিমল। গল্প পাঠে সাম্য এবং গল্পের সূত্রধার আমি সুস্মিতা। শুরু হচ্ছে মাহুরী কুঠিতে এক রাত। ট্রেনে যেতে যেতে ব্যাপারটা যতই ভেবে দেখছিলাম ততই আরও অদ্ভুত লাগছিল। বাস্তব ঘটনা অবশ্য অনেক সময়ই কাল্পনিক গল্পের চেয়ে বিস্ময়কর হয় জানি, তবু যেন এই ব্যাপারটা বিশ্বাস করতে কিছুতেই প্রবৃত্তি হচ্ছিল না। দুদিন আগেই বিমলের সঙ্গে আমার মেসের ঘরে প্রায় 1টা পর্যন্ত জেগে তুমুল তর্ক করেছি। শেষ পর্যন্ত এই বয়সে তর্কাতর্কির যা পরিণাম হয় তাও আমাদের বৎসায় হয়েছে। দুজনেরই জেদ ও রাগ বেড়ে গেছে এবং পরস্পরকে যা তা বলে চুক্তির অভাব পূরণ করেছি। আমি বলেছি, যেমন ছাত্রকোণের দেশে জঙ্গলে মেসে থাকিস তেমনই জঙ্গলি বুদ্ধি হয়েছে তোর। বিমল বলেছে, শহরের মাঝখানে ইলেকট্রিক লাইটের তলায় বসে বারফার টাইম মারতে সবাই পারে। এক রাত ভেরেন্ডির জঙ্গলের ধারে কুচিতে রাত কাটাতে পারলে বুঝতাম। হেসে উঠে বলেছিলাম, হ্যাঁ, কাটাবার কি দরকার তোর? ভূত শহর আর ইলেকট্রিক লাইটকে বা ডরাই কেন? বেঁচে বেঁচে যত পোড়া পারি, আর জঙ্গলে না থেকে সে এখানে এলেই পারে তো। হ্যাঁ, বিমল চটে উঠে জবাব দিয়েছে, তার দায় পড়েছে এখানে আসতে। সে কেন এখানে এসে প্রমাণ করবে যে সে আছে? বিমলকে আরো রাগিয়ে দিয়ে বলেছি, তার না হোক, তোর তো আছে। তুই কি নিজে কোনোদিন মাহুরী নাকি কি নাম যাই হোক ওখানে থেকে দেখেছিস? বিমল বলেছে, এখনো রাত কাটাইনি, তবে বাইরে থেকে যা দেখেছি তাই যথেষ্ট। আমি এই কথার উত্তরে এমনভাবে বিদ্রূপের স্বরে বলেছি যে বিমল মর্মাহত হয়ে চুপ করে গেছে। আমি ব্যঙ্গ করে বলেছি, গেলে অন্তত মাহুরী কুঠির বাইরে থাকবো না। হ্যাঁ, পরের দিন সকালে অবশ্য আমাদের এই তর্ক নিয়ে মন কষাকষির কোনো চিহ্ন আর ছিল না। বিমল সকালের ট্রেনেই তার কাজের জায়গায় চলে যাবে। আমি স্টেশনে তাকে তুলে দিতে গেছিলাম। আগের রাতে তর্কাতর্কির কথা দুজনে একবার ভুলেও উত্থাপন করিনি, কিন্তু কে জানতো সে তর্কের জের অমন করে মেটবার নয়। দুদিন বাদে আমাকে সত্যি সত্যি ভেরেন্ডির জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়তে হবে, তাই বা কে ভেবেছিল? বিমল চলে যাবার পর একটা রাত পার হতেই দুপুরবেলা হঠাৎ টেলিগ্রাম পেয়ে স্তম্ভিত হয়ে গেছি। বিমল মরণাপন্ন, এক্ষুনি আমার যাওয়া দরকার। টেলিগ্রামের মর্ম এই, যাওয়ার যে দরকার তাতে কোনো সন্দেহ নেই। ছোট নাগপুরের একটা নগণ্য স্টেশনে নেমে মাইল 10-12 গেলে ভেরেন্ডির জঙ্গল পাওয়া যায়। এই জঙ্গলের মাঝখানে একটা পুরনো তামার খনিকে নতুন করে আবিষ্কার করে আজ 2 বছর বিমল ওখানে কাজ করছে। সে নির্বান্ধ পুরীতে সমস্ত কুলি মজুর নিয়ে দিন কাটায়। সাংঘাতিকভাবে অসুস্থ হয়ে পড়লেও তারা যে কোনো সাহায্য করতে পারবে না এটা ভালো করে বুঝতে পেরেছিলাম। টেলিগ্রাম পাওয়ার পরই বিকেলবেলা রওনা হয়ে পড়েছি। ভেরেন্ডির জঙ্গলে বিমলের নিমন্ত্রণ এইভাবে রক্ষা করতে যেতে হচ্ছে ভেবে সত্যিই অদ্ভুত লাগছিল, আর বিরক্তি লাগছিল যেতে এমন দেরি হওয়ায়। যে স্টেশনে নেমে ভেরেন্ডির জঙ্গলে যেতে হয় অত্যন্ত নিকৃষ্ট ধরনের প্যাসেঞ্জার ছাড়া আর সব গাড়ির কাছে সে অস্পৃশ্য। তাই বাধ্য হয়ে প্যাসেঞ্জারে চাপলেও তার শামুকের মতো গতি ক্রমশই অসহ্য হয়ে উঠছিল। এতক্ষণে কি যে বিপদ হচ্ছে সেখানে কে জানে। বিমল অত্যন্ত শক্ত ধাতের ছেলে, সহজে সে কাতর কিছুতেই হয় না। সে সুদূর জঙ্গলে একলা আজ সে 2 বছর যেভাবে বাস করে আসছে তা থেকে তার কাঠামোর পরিচয় পাওয়া যায়। সুতরাং অত্যন্ত বিপদে না পড়লে সে যে আমায় তার করতো না এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এরকম গদাই লস্করি চালের গাড়িতে আমি সেখানে পৌঁছবই বা কখন, তাকে সাহায্যই বা করব কি?
বিকেলবেলা যে গাড়ি রওনা হয়েছিল সমস্ত রাত গুটি গুটি করে চলে ভোর প্রায় 5টার সময় টিনের চাল দেওয়া নিতান্ত আখুটে চেহারার একটি স্টেশনে সে গাড়ি আমায় নামিয়ে দিলে। প্ল্যাটফর্ম বলতে কাকর ফেলা খানিকটা জায়গা, ট্রেনের সবকটা পাদানি বেয়ে সেখানে নামতে হয়। স্টেশন নয়, মনে হলো যেন কোনো প্রান্তরে নেমেছি। শীতের রাত্রে ভোর 5টার সময় বেশ অন্ধকার থাকে, তার উপর গাঢ় কুয়াশায় স্টেশনের একটি মিটমিটে তেলের বাতি প্রায় অদৃশ্য হয়ে গেছে। প্ল্যাটফর্মে জনমানব কেউ আছে বলে মনে হলো না। মিনিট খানেক থেমে গাড়িটা স্টেশন ছেড়ে চলে যেতেই তার নির্জনতা আরও যেন ভয়াবহ হয়ে উঠল। ট্রেনের আলো আর আওয়াজে নিজের নিঃসঙ্গতা এতক্ষণ এমন স্পষ্টভাবে বুঝতে পারিনি। কিন্তু স্টেশন থেকে তো বেরোতে হবে। ভেরেন্ডির জঙ্গলের রাস্তা এখান থেকে 10-12 মাইল দূর। এইটুকু মাত্র জানি, কোন দিকে যেতে হবে সে সম্বন্ধে কোনো ধারণাই নেই। জিজ্ঞেসই বা করবো কাকে? টিকিট চাইতেও তো কেউ আসে না দেখছি। স্টেশনের অস্পষ্ট বাতিটার দিকে এগিয়ে গেলাম। স্টেশনের ঘরে কোনো না কোনো লোক নিশ্চয় আছে। ठहरिए बाबू ठहरिए। সত্যি একেবারে আটকে উঠে দাঁড়িয়ে পড়লাম। মানুষ নয়, যেন বাঘের গলার আওয়াজ। পিছন ফিরে কুয়াশার ঘোলাটে একটা নীল আলো ছাড়া কিন্তু কিছুই প্রথমটা দেখতে পেলাম না। নীল আলোটা আর একটু কাছে এগিয়ে আসার পর বিশাল একটা বস্তার মতো জিনিস অস্পষ্টভাবে দেখা গেল। জিনিসটা বস্তা নয়, মানুষের মাথা। প্রকাণ্ড কম্বল জড়িয়ে এত বড় হয়েছে, এত বড় দেখাচ্ছে। সেই কম্বলের সামান্য একটু ফাঁকের মধ্যে প্রকাণ্ড একজোড়া গোঁফ ও দুটি জলজলে চোখ দেখা গেল। শরীরের অন্যান্য অংশ অন্ধকারে অস্পষ্ট। সত্যি প্রথমে কেমন হতবুদ্ধি হয়ে গেছিলাম। সে কম্বল জড়ানো মুখ থেকে গম্ভীর বাজখাই গলায়, टिकट दिखाना जरा। শুনেও যেন ব্যাপারটা ভালো করে বুঝতে পারিনি। আবারও আওয়াজ এলো, टिकट कहाँ पर है बाबू? टिकट तो दिखाइए। এবার ব্যস্ত হয়ে পকেট থেকে টিকিট বার করলাম এবং পর মুহূর্তে ভাল্লুকের মতো একটা মোটা লোমওয়ালা হাত হঠাৎ অন্ধকার থেকে যেন বেরিয়ে এসে আমার হাত থেকে সেটা কেড়ে নিল মনে হলো। আমি সাহস করে জিজ্ঞাসা করলাম, বলছি ভেরেন্টির জঙ্গলের রাস্তাটা কোন দিকে একটু বলতে পারবেন? নীল আলোটা দূরে সরে যেতে শুরু করেছিল। ইতিমধ্যে সেটা থামলো এবং কুয়াশার ভেতর থেকে শোনা গেল, कहाँ कहाँ पर जाना है आपको? নীল আলোটা আমার কাছে আস্তে আস্তে সরে এলো। কম্বলের বস্তার তলা থেকে দুটি চোখ আমার তীক্ষ্ণ সবিস্ময় দৃষ্টিতে লক্ষ্য করেছে বুঝতে পারলাম। হঠাৎ उधर मत जाना बाबू, तारो हाथ जरूरत है। भगवान के खातिर उधर मत जाओ। শুনে চমকে উঠলাম এবং কিছু জিজ্ঞেস করার আগেই দেখলাম লোকটা চলে যাচ্ছে। পর মুহূর্তে নীল আলোটাই হঠাৎ বোধহয় নিভে গেল। অন্ধকারে অন্তত আর কিছু দেখা গেল না। কিন্তু আমার এখন প্ল্যাটফর্মে থাকলে চলবে না। স্টেশনে সেই আলোটি লক্ষ্য করে আবার গেলাম। সেই আলোর কাছে বেরোবার গেট পেয়ে তবু আশ্বস্ত হলাম। স্টেশনে একটি মাত্র ঘর, ভিতর থেকে টরেটকা টেলিগ্রাফের আওয়াজ আসছে। গেট দিয়ে বেরুতে বেরুতে কৌতূহল ভরে একবার জানালা দিয়ে উঁকি মেরে সত্যি বিস্মিত হলাম। একটা কুলি বা চাপরাশিরও সেখানে দেখা নেই। বাইরে কুয়াশাচ্ছন্ন অন্ধকার,
শুধু একটা অস্পষ্ট পায়ের ধূসর ধোয়াটে রেখা কোনো রকমে চেনা যাচ্ছে। আপাতত আর কোনো পথ না দেখতে পেয়ে সেটিকে অনুসরণ করাই যুক্তিসঙ্গত মনে হলো। খানিক বাদেই অন্ধকার কেটে গেলে আর ভাবনার কিছু থাকবে না, তখন কাউকে জিজ্ঞেস করে নিলেই চলবে। কিন্তু আকাশ পরিষ্কার হওয়া সত্ত্বেও কাউকে জিজ্ঞেস করবার সুবিধে কিছু হলো না। এরকম নির্জন পথ কোথাও আছে বলে জানতাম না। চারধারে বিশাল ঘন জঙ্গল, একেবারে নিস্তব্ধ। মানুষ তো দূরের কথা, এই ভোরের বেলা একটা পাখির আওয়াজও সেখানে শোনা যায় না। সৌভাগ্যের কথা, জঙ্গলের মধ্যে পায়ের চলার দু একটা রেখা ছাড়া এ পথ কোথাও দুভাগ হয়ে যায়নি। ঘণ্টা চারেক চলার পর পথ ক্রমশই উপরে উঠছে বুঝতে পারলাম। জঙ্গল সেখানে আরও নিবিড়। একটা চড়াই পার হয়েই দূরে একটা পাথরের ঢিপির ধারে ছোট একটা বস্তি মতো দেখতে পাওয়া গেল। সে বস্তির পেছনে একটা বিশাল ভাঙা বাড়ি পাথরের ঢিপির সঙ্গে পাল্লা দিয়ে জঙ্গলের উপরে মাথা তুলেছে। কাছে গিয়ে যন্ত্রপাতি ইত্যাদি চিহ্ন পেয়ে বুঝলাম সেটাই খনি। কিন্তু এখানেও যে জনমানব নেই। খোলার চালের ঘরগুলো অধিকাংশ সকালবেলাও বন্ধ। টালিতে ছাওয়া বাংলা প্যাটার্নের একটি বাড়ি তার মধ্যে দেখতে পেয়ে সেইটাই বিমলের থাকবার জায়গা হবে মনে করে দরজায় গিয়ে কড়া নাড়লাম। কোনো সাড়া শব্দ নেই। দরজায় মৃদু একটা ধাক্কা দিতেই সেটা খুলে গেল। সামনেই বসবার ঘর, কয়েকটা বেতের চেয়ার ও একটা টেবিল পাতা। পিছনে ভিতরের দিকের দরজায় পর্দা ঝুলছে। এই ঘরেও কেউ নেই। পর্দাটা সরিয়ে ভেতরে ঢুকতে যাচ্ছি, অমন সময়ে পদশব্দ শুনে চমকে পিছনে ফিরে তাকালাম। চমকে উঠবার কথা বটে, প্রায় 6 ফুট লম্বা, অত্যন্ত রোগা ও সরু যে লোকটি ঘরে ঢুকেছে, বিজ্ঞাপনের ব্যঙ্গচিত্র ছাড়া অমন চেহারা কোথাও আমার চোখে পড়েনি। জিজ্ঞেস করলাম, বিমল বাবু কোথায় আছেন বলতে পারো? কোন বাবু? বিমল বাবু, আমি তার অসুখের টেলিগ্রাম পেয়ে এসেছি। কেমন আছেন এখন? ইঞ্জিনিয়ার বাবু কমাংতা? বলে লোকটা হাতের ও মুখের অপরূপ একটা ভঙ্গি করল। কিছু বুঝতে না পেরে বললাম, হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিনিয়ার বাবুই হলো, কিন্তু তিনি কোথায়? লোকটা আমার দিকে খানিক অদ্ভুতভাবে তাকিয়ে থেকে যা বলল তার মর্ম বুঝতে আমার মিনিট 2 লাগলো, এবং তারপর স্তম্ভিত হয়ে আমি ঘরের একটি চেয়ারে বসে পড়লাম। তারপর ধীরে ধীরে সমস্ত ব্যাপারটাই শুনলাম। আমি টেলিগ্রাম পেয়ে যখন ট্রেনে রওনা হয়ে পড়েছি, তখন বিমল এই জগৎ থেকে রওনা হয়ে গেছে। সবচেয়ে আঘাত পেলাম যেভাবে সে মারা গিয়েছে তার বিবরণ শুনে। এক হিসাবে আমি তার মৃত্যুর জন্য দায়ী, কারণ কোনো অসুখে বিমল মারা যায়নি। তার মৃত্যু অত্যন্ত রহস্যজনক। কলকাতা থেকে ফিরে এসে বিমল বোধহয় আমার বিদ্রূপ স্মরণ করে জেদের বসে মাহুরি কুটিতে সমস্ত রাত একলা কাটায়। তার সঙ্গে যারা কাজ করে তারা সকলেই মানা করেছিল, কিন্তু সে শোনেনি। শেষ রাত্রে একটা অদ্ভুত গোঙানি শুনে তার বেয়ারা রামধীন ঘর থেকে বেরিয়ে এসে বাইরের মাঠে বিমলকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে। ধরাধরি করে তাকে ভিতরে তুলে আনার পর দেখা যায় তার মাথায় গভীর আঘাতের চিহ্ন, গায়েও নানা জায়গায় দাগ আছে। সে নিজেই পড়ে যাক বা কেউ তাকে ফেলে দিয়ে থাকুক, কোনো উঁচু জায়গা থেকে পড়ার দরুন যে তার মাথায় দারুণ চোট লেগেছে এ বিষয়ে কোনো সন্দেহই ছিল না।
অনেক সেবা শুশ্রার পর সকালের দিকে আধ ঘন্টার জন্য তার জ্ঞান হয়েছিল। সেই সময়ে সে আমায় টেলিগ্রাম করতে বলে, কিন্তু তারপর উন্নতির বদলে ক্রমশই তার অবস্থা খারাপের দিকে যেতে থাকে। বিকেল 4টের সময় সে মারা যায়। এদেশের লোকের, বিশেষত অশিক্ষিত কুলি মজুরদের কুসংস্কার অত্যন্ত বেশি। তাদের ইঞ্জিনিয়ার বাবুকে ভূতেই যে ফেলে দিয়েছে এই বিষয়ে তাদের কোনো সন্দেহ নেই। সেজন্য বিমলের মৃত্যুর পর তার সৎকার করেই তারা সদল বলে খুনি বস্তি থেকে চম্পট দেয়। আমি সেজন্যই সকালে এসে কাউকে কোথাও দেখতে পাইনি। বেচারা রামধেনু পালিয়েছিল। যাওয়ার সময় তবু বুদ্ধি করে সে স্টেশনে আমার ঠিকানায় আর একটা তার করে দেয়। আগেই রওনা হবার দরুন আমি সে তার পাইনি। যে স্টেশন মাস্টার, সে তার নিজের হাতেই পাঠিয়েছিল। তার অদ্ভুত আচরণের ও কথাবার্তার মানে এবার যেন বোঝা গেল। যার কাছ থেকে সমস্ত খবর পেলাম, ব্যঙ্গচিত্রের মতো চেহারার অদ্ভুত এই লোকটিই রামদিন। আজ সকালবেলা সে সাহস করে বাবুর জিনিসপত্র তদারক করতে কিংবা চুরির মতলবে যে কারণেই হোক ইঞ্জিনিয়ার বাবুর কুঠিতে এসেছে। সমস্ত ব্যাপার শোনার পর আমার মনের অবস্থা যা হলো তা বর্ণনা করা অসম্ভব। ভূতি হোক আর যাই হোক, এই ব্যাপারে রহস্যভেদ আমায় করতেই হবে। আমার সংকল্প আমি তখনই ঠিক করে ফেলেছি। ভেরেন্ডির জঙ্গল থেকে নিকটস্থ থানা প্রায় 1 বেলার পথ। দুপুরে রামধেনিকে দিয়ে সেখানে খবর পাঠিয়ে আমি রাত্রের জন্য প্রস্তুত হতে লাগলাম। আর কিছু জন্য না হোক, অন্তত বিমলের কাছে দেওয়া আমার প্রতিশ্রুতি রাখবার জন্যেই মাহুরি কুটিতে আমায় একটা রাত কাটাতেই হবে। তার জন্য আয়োজন অবশ্য বেশি কিছু করার নেই। শুধু জোরালো বৈদ্যুতিক টর্চ ও একটা লোহার রডি আমি সঙ্গে নেব ঠিক করলাম। সন্ধ্যার আগে রামধেনের ফিরে আসবার কথা, কিন্তু রাত প্রায় 7টা হয়ে গেলেও তার কোনো পাত্তা পাওয়া গেল না। মুখে আমায় কথা দিলেও ভূতের ভয়ে সে শেষ পর্যন্ত সরে পড়েছে বুঝতে পারলাম। কিন্তু পুলিশের দেখা নেই কেন? রামধেনি কি থানায় খবরও তাহলে দেয়নি? জঙ্গলের মাঝখানে পরিত্যক্ত খুনির বস্তিতে আমি সম্পূর্ণ একা। রাত 9টা বাজার পর অপেক্ষা আর করতে পারলাম না। পুলিশের লোক আসুক বা না আসুক, মাহুরি কুঠি বেশি দূর নয়। দিনের বেলা বাড়িটিকে ভালো করে লক্ষ্য করে দেখেছি। প্রকাণ্ড 2 তলা 2 মহলা কুঠি। কি খেয়ালে যে এখানে এত বড় বাড়ি কেউ নির্মাণ করেছিল তা বোঝা বড্ড কঠিন। বাড়িটি অবশ্য অত্যন্ত ভগ্নাদশা। বড় বড় গাছ তার দেওয়াল ভেদ করে বেড়ে উঠেছে। বাইরের দিকের ঘরগুলোর জানালা দরজার চিহ্ন মাত্র নেই। এই শুকনো দেশেও ভিতরের ঘরগুলোতে শ্যাওলা ও আগাছা জন্মেছে প্রচুর। ভাঙা দেউড়ি দিয়ে বাইরের মহলা পার হয়ে গেলেই ভিতরে বিশাল যে সমস্ত গোলকধাঁধার মতো অসংখ্য ঘর পাওয়া যায়, দিনের বেলাতেও সেগুলো অন্ধকার। দরজা জানলা অধিকাংশরই নেই। যেগুলোর আছে সেগুলো কবজা থেকে খুলে পড়েছে। আসবাবপত্র অনেক ঘরে এখনো অত্যন্ত জীর্ণ অবস্থায় টিকে আছে। শুধু বোধহয় ভূতের ভয়ে চোরও সেখানে প্রবেশ করেনি বলে। অমূলক ভয় আমার নেই, তবু টর্চ হাতে বাইরের দেউড়ি দিয়ে মাহুরি কুটিতে প্রবেশ করবার সময় নিজের অনিচ্ছা সত্ত্বেও গা ছমছম করে যে উঠেছিল তা স্বীকার করতে বাধ্য হচ্ছি। এমন গাঢ় জমাট অন্ধকারের সঙ্গে পরিচয় আমার সত্যি কখনো হয়নি। টর্চের আলোতে যেন সবলে তাকে কেটে বেরোতে হচ্ছে। বাইরের মহলের ওপর নিচের সমস্ত ঘরগুলো ঘুরে দেখে
ভিতরের মহলে ঢুকলাম। নিচের ঘরগুলোই দুর্দশা অত্যন্ত বেশি। আগাছায় মেঝে প্রায় ছেয়ে আছে। ইট সুরকি পাথর জায়গায় জায়গায় পড়ে আছে। ঘরগুলোতে ঢোকাও বিপজ্জনক। যে সমস্ত ঘর ছেড়ে এবার ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম, দোতলার ঘরগুলো এখনো অনেকটা ভালো আছে। একটার পর একটা টর্চের আলোয় ভালো করে পরীক্ষা করে যেতে যেতে কিন্তু অস্বাভাবিক কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না। বিমলের মৃত্যু রহস্য এ বাড়ির সঙ্গে জড়িত না থাকলে অনায়াসে মনে করা যেত যে নেহাত কুসংস্কারের দরুন এখানকার লোক এই বাড়িটিকে এমন বিভীষিকাময় করে তুলেছে। বাড়িটির একটি বিশেষত্ব অবশ্য আগেই উল্লেখ করেছি। ঘরগুলো এমন বিশৃঙ্খলভাবে সাজানো, সেখানে দরজার খুলগুলি এমনভাবে ছড়ানো যে সব শুদ্ধ বিরাট গোলকধাঁধা বলে মনে হয়। এক ঘর থেকে আর এক ঘরে যেতে যেতে পথ গুলিয়ে ফেলবার সম্ভাবনা এখানে অত্যন্ত বেশি। সম্প্রতি সত্যি গুলিয়ে ফেলেছি বলে মনে হচ্ছিল। খানিক আগে যে ঘর ছেড়ে গেছি সেই ঘরেই আবার ঘুরে এসে সবিস্ময়ে দাঁড়িয়ে পড়েছি। উপরে উঠবার সিঁড়িটাও যে কোন দিকে তা বুঝতে পারছিলাম না। খানিক চুপ করে দাঁড়িয়ে থেকে মাথাটা ঠিক করে নিয়ে আবার এগুতে যাব এমন সময় পায়ে যেন কি একটা ঠেকলো। টর্চের আলো সেখানে ফেলে অত্যন্ত বিস্মিত হলাম। জিনিসটা আর কিছুই নয়, একটা চামড়ার ব্যাগ। কিন্তু এই ব্যাগটির সঙ্গে আমি পরিচিত। কলকাতায় বিমলের কাছে আমি এটা দেখেছি এবং তার সুন্দর চামড়ার কাজের প্রশংসা অনেকবার করেছি। ব্যাগটা কুড়িয়ে নিয়ে খুলে ফেলে আরও আশ্চর্য হয়ে গেলাম। ব্যাগের ভিতরে এক খোপে সুতো দিয়ে বাঁধা একতারা করে নতুন 10 টাকার নোট, আর একটা খোপে খুচরো কয়েকটা টাকা পয়সা ও একটা ছোট কাগজের টুকরো। কাগজের টুকরোটা দেখে আমি চিনলাম নিজের হাতে বিমলকে এই কাগজে আমার ঠিকানা আমিই দিয়েছিলাম। বিমল তার মৃত্যুর আগের রাতে এই ঘরে যে ঢুকেছিল এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ব্যাগ তার পকেট থেকে পড়লই বা কী করে? এবং কোনো শত্রুর হাতে যদি তার প্রাণ দিয়ে থাকে তাহলে তারা ব্যাগ ছোঁয়নি বা কেন? টর্চের আলোয় ঘরটা এবার আমি খুব ভালো করে তন্ন তন্ন করে দেখলাম। ঘরটি আকারে বেশ বড়, অন্যান্য ঘরের চেয়ে আসবাবপত্র একটু বেশি। 2টি ভাঙা তক্তপোষ, একটা ভাঙা টেবিল, দেয়ালে লাগানো একটা কাঠের উইয়ে খাওয়া বড় আলমারি ছাড়া খুচরো আরও অনেক জিনিস ঘরময় ছড়ানো। কিন্তু বিমলের আর কোনো চিহ্ন সেখানে পেলাম না। এমনকি কাল যে সে এখানে ছিল তার কোনো পরিচয়ও নেই। তবু এই ঘরেই রাতটা কাটাবার সংকল্প আমি তখন ঠিক করে ফেলেছি। একটা বাতি বার করে ভাঙা একটা তক্তপোষের উপর রেখে জেলে ফেললাম। টর্চের আলো তো সারা রাত জ্বালানো যায় না। বাতিটা জেলে তক্তপোষের উপর বসতে গিয়ে কিন্তু উঠে পড়তে হলো। পাশের ঘরে হঠাৎ হুড়মুড় করে কি একটা ভারী জিনিস পড়ে যাওয়া শব্দ। এতক্ষণ এই পুরো বাড়িতে এই ধরনের কোনো শব্দ কিন্তু আগে শুনিনি।
টর্চ লাইটটা তুলে নিয়ে পাশের ঘরে গিয়ে কিন্তু প্রথমে একেবারে বিমূঢ় হয়ে গেলাম। হুড়মুড় করে পড়বার মতো কোনো জিনিসই সেখানে নেই, অথচ স্পষ্ট সে শব্দ আমি শুনেছি। হতভম্ব হয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে আবার আগের ঘরে ফিরলাম। বাতিটা কেমন করে ইতিমধ্যে নিভে গেছে। দেশলাই বার করে এবার সেটা জ্বালানোর চেষ্টা করলাম, জ্বালানো আর হলো না। বাইরের বারান্দায় চটি পায়ে চটপট করে চলার শব্দ পেলাম। ঝড়ের মতো এবার ঘর থেকে বেরিয়ে পড়লাম। টর্চ ফেলার আগেই কিন্তু শব্দটা থেমে গেছে। টর্চ ফেলে অবাক হয়ে দেখলাম সত্যি দুটো মন্দা তার আমলে শুকনো চিমড়ে ছেঁড়া বিহারি চটি সেখানে পড়ে রয়েছে। না, ভয় তখনও আমি পাইনি, বরং কোনো দুষ্ট লোকের কারসাজি যে এর ভিতরে আছে সে সন্দেহই আমার তখন দৃঢ় হয়েছে। সে কারসাজির সমুচিত শাস্তি দিতে হবে। চটি দুটো হাতে করে তুলে নিয়ে আবার ঘরে ফিরলাম এবং বাতি জেলে গ্যাট হয়ে ভাঙা তক্তপোষের উপর বসলাম ঘটনার পরিণতি দেখবার জন্যে। ভুতুরে চটি যদি হয় তো আমার চোখের সামনেই চোখ দেখি। মিনিট 10 কোনো কিছুই হলো না। ভুতুরে চটির ক্ষমতা বহর দেখে নিজেই মনে হাসি। এমন সময় সত্যি সমস্ত গায়ে কাঁটা দিয়ে উঠল। চুপি চুপি আমার পিছনে কে যেন স্পষ্ট আমার নাম ধরে ডাকলো। এবার ভূপেন। মোমের বাতিতে ঘরে তেমন আলো না হলেও সব পরিষ্কার দেখা যাচ্ছে। পিছনে কেউ কোথাও নেই, তবে এই শব্দ কোথা থেকে এলো? আমার মনের ভুল? কিন্তু মনের এই রকম হওয়াও তো ভালো লক্ষণ নয়। ভয় পেয়ে যাদের মাথা খারাপ হয়ে যায় তারাই চোখে নানা রকম ভুল দেখে, কানে নানা রকম আওয়াজ শোনে বলে তো জানি না। আরও সতর্ক ও সজাগ হয়ে থাকতে হবে এবার। নিজের মনের ভুলে ভয় পাওয়ার মতো লজ্জাকর ব্যাপার আর কিছু হতে পারে না। হাতের ঘড়িটার দিকে চেয়ে দেখলাম রাত প্রায় 12:30। এতক্ষণ শুধু ঘরগুলো ঘোরাফেরা করতেই কেটে গেছে বুঝতে পারিনি। শীতকালের ভোরতে এখনো প্রায় 6 ঘন্টা বাকি। এই 6 ঘন্টা শুধু ঘুমে চোখ না জড়িয়ে আসে এইটুকু দেখতে হবে। বসে থাকলে ঘুম আসে বলে পায়চারি করবার জন্য উঠে দাঁড়ালাম, কিন্তু আশ্চর্য, আমার প্রত্যেক পা ফেলবার শব্দের সঙ্গে সঙ্গে বাইরে আর একটা শব্দ শোনা যাচ্ছে। সে যদি কারুর পায়ের শব্দ হয় তাহলে তার চেহারাখানা কীরকম হবে তা কল্পনা করাও কঠিন। বারান্দায় একটা হাতি হাঁটলেও বোধহয় এমন শব্দ হতো না। পায়চারি করতে করতে ইচ্ছে করে একবার থমকে দাঁড়ালাম। বাইরেও শব্দটা থেমে গেল। আবার চলতে শুরু করার সঙ্গে সঙ্গে সে শব্দ শোনা গেল। আবার বাইরের ব্যাপারটা দেখতে যেতে হলো। টর্চ নিয়ে সমস্ত পথটা কিন্তু তন্ন তন্ন করে বৃথাই খুঁজে দেখলাম। ফিরে এসে দেখি আবার আলো নিভে গেছে। না, ব্যাপারটা ক্রমশই বিরক্তকর হয়ে দাঁড়াচ্ছে। দেশলাই পার করছি এমন সময় আলো জেলো না ভূপেন। মিথ্যে বলে লাভ নেই। সমস্ত
সমস্ত শির দ্বারা বেয়ে একটা বরফ গলানো জলের স্রোত নেমে গিয়ে সমস্ত শরীর অবশ করে দিল। এ স্পষ্ট বিমলের গলা। খানিকক্ষণ শুকনো গলা দিয়ে কোনো আওয়াজ বেরুল না। তারপর জড়িত স্বরে কোনো রকমে বললাম, কে 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 তুমি? কে? আমি বিমল। দোহাই তোমার, আলো জেলো না। কেন? তাহলে আমার এখানে আর থাকা হবে না। তোমাকে দুটো কথা বলে যেতে চাই, তাও বলতে পারবো না। তুমি ভয় পেয়েছো? তুমি ভয় পেয়েছো ভূপেন? ধরা গলায় ঢোক গিলে বললাম, না 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 তো। তাহলে এগিয়ে এসো। তাহলে এগিয়ে এসে তক্ত বসে বসো। আমি হাতড়ে হাতড়ে তক্তপোষটায় এসে বসলাম। অন্ধকারে আবার শোনা গেল, তুমি আসতে যে আমি কি খুশি হয়েছি তা আমি মুখে বলতে পারছি না ভূপেন। কথাটা শুনে নিজে যথেষ্ট খুশি না হলেও বললাম, ও তাই নাকি? তুমি না এলে আমায় যে এখনো কতকাল বন্দি হয়ে থাকতে হতো কে জানে। কেন? দুটো দরকারি কথা না বলে আমি পৃথিবী ছেড়ে যেতে পারছিলাম না ভূপেন। পৃথিবী ছেড়ে কোথায়? খানিকক্ষণ কোনো উত্তর পাওয়া গেল না। আবার জিজ্ঞেস করলাম, কিন্তু তুমি কি বরাবর এখানেই আছো? বরাবর যতক্ষণ তুমি এসেছ তোমার পাশাপাশি করছি। এখন একটু তোমার পাশে বসবো? তাড়াতাড়ি বললাম, এই না 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 না, কি দরকার? ঠিক আছে, ওখানে ঠিক আছে, কিন্তু একটা কথা বলো তো, ওই সব শব্দ রব্দ কে করছিল? আমি? না না, আমি নই, ওরা সব করছে। সভয়ে সব বিস্ময় জিজ্ঞেস করলাম, ওরা? ওরা কারা? হ্যাঁ, ওরাও আছে। ওরা এরকম করতে ভালোবাসে, আমার কিন্তু ভালো লাগে না। তবে থামলে কেন? কি তবে? তবে অনেক দিন পৃথিবীতে থাকতে হলে বিরক্তি আসে। আমারও কিন্তু ভালো লাগে না। তবে থামলে কেন? কি তবে? তবে অনেক দিন পৃথিবীতে থাকতে হলে বিরক্তি আসবে, তখন ওইসব পথ খেয়াল হয়। ওরা কি অনেক দিন ধরে আছে? অনেক দিন। যদমল তো মানসিংহের সঙ্গে মনসব তার হয়ে এসেছিল, আর দেবদত্ত অশোকের সময়ে। এতদিন ওরা এখানে কেন আছে? কি করবে মায়ার বন্ধন? যদমল এখানকার এক রাজকোষ লুট করবার সময় দামি একটা মতির মালা পেয়ে এক জায়গায় লুকিয়ে রেখেছিল। কাউকে সে লুকোনো জায়গা জানাবার আগেই তরোয়ালের খোঁজায় মারা যায়। বেচারার আজও মুক্তি হলো না এই কারণে। ওরা এখানে কেন আছে? উৎসুক ভাবে বললাম, অর্থাৎ মারোয়ারি চাই? মারোয়ারিরা আবার এ তার মারাই না। দেবদত্তের উদ্ধার হওয়া আরো শক্ত। কেন? অশোকের সময়ও মঞ্জুশ্রী নানা ধ্যানশ্রীর একটা মূর্তি গড়েছিল, সেটা এখনো আবিষ্কার হয়নি বুঝি? কোথায় সেটা? আমি না হয় না না, আবিষ্কার হয়েছে বই কি, কিন্তু পণ্ডিতরা তর্কাতর্কি করে তার নাম নিয়ে।
কেউ বলছে সেটা মূর্তি নয়। তাতে কি? দেবদত্ত একেবারে ক্ষেপে উঠবে এক্ষুনি। তাতেই তো সব। নাম ঠিক হওয়া না দেখে ও কিছুতেই যেতে পারছে না এখান থেকে। আমি না এলে কি তুমি যেতে পারতে না? বোধহয় না। ও ওইসব বদ খেল তোমার। তাতে হয়তো হতো এক্ষুনি। মাঝে মাঝে কিরকম নিষ্পিস করে। একটু হাসির শব্দ শোনা গেল। আর তাকে বলে না, তবে গলার স্বরে অত্যন্ত অস্থিতি বোধ করে বললাম, আচ্ছা ঠিক আছে, যাকগে ভাই। তোমার কি কথা ছিল না, যা বললেই তোমার ছুটি? ছুটি, একেবারেই ছুটি। একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, বলা হলেই তুমি চলে যাবে? তৎক্ষণাৎ কিন্তু তুমি চলে গেলে এই যোধমল আর দেবদত্ত? না, তারা তোমার কোনো অনিষ্ট করবে না। আমার বারণ আছে না। তবে বলো এবার। এই বলছে। ও আবার কি? কিছু না। কিন্তু হিচকির মতো শোনালো যে। আমরা বলি না। তবে কি ওটা? ও আমাদের ভৌতিকদের ফুৎকার। ভূতকার? সে আবার কি? ও কথার মানে তুমি বুঝবে না। ওটা এই জগতের কথা নয়। ও জগতের কথা আবার আলাদা নাকি? এতক্ষণ তো বেশ বাংলা বলছিলে। অনেক কষ্টের অনুবাদ করে বলতে হচ্ছিল, কিন্তু ফুৎকারের অনুবাদটা না। না ভাই, এটা হিচকি। আমি তাহলে আলোটা জ্বালাচ্ছি, দাঁড়াও। তো ভাই তোমার এখনো আমার কথা বলা হয়নি। কথা তুমি পরে বলোখন। এখন দেখি একটু জল কোথাও আছে কিনা, দাঁড়াও। আমাদের জল লাগে না। আলো জ্বাললেই আমায় চলে যেতে হবে। তা না হয় খানিকক্ষণ একটু হেঁটে এসে তোমাদের কি নাম, বুৎকর না বুৎকার নাকি, সেটা থামিয়ে এসো, যাও। বলে সত্যি দেশলাই বার করে মোমবাতিটা জ্বেলে ফেললাম। কিন্তু এ কি, সত্যি ঘরে যে কেউ নেই। এ কি ব্যাপার? বিমলের কোনো উত্তরের বদলে শোনা গেল, কয়েক সেকেন্ড মাত্র বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকবার পর আমার মনে কোনো সংশয় আর রইল না। এগিয়ে গিয়ে কড়া দুটো ধরে সজোরে কাঠের আলমারির পাল্লা দুটো আমি খুলে ফেললাম। এ কি বিমল, তুমি সশরীরে? বিমলের গলা থেকে বেরুলো, ব্যাপারটা এতক্ষণে বোধহয় অনেকখানি বোঝা গেছে। হিচকেটুকু উঠে সব না খেচড়ে দিলে বিমলের ফোন থেকে সার্থক বলাই চলতো। তার টেলিগ্রাম আমি বিশ্বাস করেছিলাম এবং আগের দিন মাইল 10 দূরে এক মস্ত মেলার জন্যে খনির লোকজন ছুটি নেওয়ায় তার অন্যদিকে সুবিধা হয়েই গেছিল। শুধু রামধানীকে ষড়যন্ত্রের মধ্যে টানতে হয়েছিল। পুরো বাড়িতে তার দুর্মুষ ফেলা ও পেটানের আওয়াজে যে নমুনা সে দেখিয়েছে, তাতে তারিফ তাকে অবশ্যই করতে হয়। অবশ্য স্টেশন মাস্টারের অদ্ভুত মূর্তি ও আচরণ বিমলের ফন্দিকে সাহায্য করবে একথা সেও ভাবেনি। তারপর আমরা কথা বলে সব কিছু ঠিক করার চেষ্টা করলাম। ঠিক করার সাথে সাথে আপনারা শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের রচিত মাহুরিকুঠিতে এক রাত। বিমল ও রামদিনের ভূমিকায় পিকু, স্টেশন মাস্টারের ভূমিকায় সৌভিক দাস, গল্পের সূত্রধার সুস্মিতা, পোস্টার ডিজাইন চুকাই কর্মকার।
ভূপেন গল্পের কথক এবং সমগ্র পরিচালনায় সাম্য। আবার নতুন কোনো বাংলা সাহিত্যের জানা অজানা গল্পের সম্ভার নিয়ে ফিরে আসবে উইকেন্ড স্টোরিজ। আর ততদিন গল্পে থাকুন, গল্পে বাঁচুন। অ্যান্ড স্টে টিউন অন হিস্টোরিভার্স কলকাতা।